বছর পর পঞ্চম সিজনে ব্যাচেলর বাসায় ফিরলেন নেহাল। 25তম পর্ব থেকেই দেখা যাবে তৌসিফকে। এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে। আজ অভিনেতা এটিএম শামসুজ্জামানের 84তম জন্মবার্ষিকী। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। 5 বছর পর ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজনে ফিরলেন তৌসিফ মাহবুব। এখন থেকে কাবিলা, হাবু, পাশা, শুভ আর জাকিরের পাশাপাশি নেহালকেও দেখা যাবে জনপ্রিয় এই ধারাবাহিকে। গল্পে তার ফেরার উপলক্ষে গতকাল সন্ধ্যায় হয়েছে এক আয়োজন, যেখানে মধ্যমণি ছিলেন তৌসিফ মাহবুব। ব্যাচেলর বাসায় ফিরলেন নেহাল, আর তাই ফেরার আনন্দে এই আয়োজন। কবে ফিরবে ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজন? প্রচারের আগে এই প্রশ্ন যতটা আলোচনায় ছিল, প্রচারের পর ছিল কবে ফিরবে নেহাল। অবশেষে ফিরেছে এই চরিত্র। আয়োজনের প্রথম 2 সিজনে দেখা গেলেও ছিল না পরের 2-এ রাগ, অভিমান নাকি আক্ষেপ। এইসব ছাপিয়ে 5 বছর পর পঞ্চম সিজনে ফিরে আবেগে ভাসলেন তৌসিফ মাহবুব। এত কথা, 5 বছরের কথা, 5 বছরের প্রশ্ন প্রতিটা দিন। আমি যেখানে গিয়েছি, আপনি কবে আসবেন, আমেরিকা থেকে কবে ফিরবেন, নেহালকে চাই, নেহালকে লাগবে। এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে। তৌসিফের ফেরায় ব্যাচেলর বাসায় আনন্দ ফিরেছে, আর তাই তাকে স্বাগত জানাতে আয়োজনে এসেছিলেন কাবিলা, পলাশ, হাবু, জাকির। কাবিলার বন্ধু শুভ গেছে কানাডায়, তো ঘরের মধ্যে কাবিলার আসলে একটা ব্রিদিং স্পেস প্রয়োজন। সো আমি মনে করি কাবিলার ব্রিদিং স্পেস হচ্ছে তার বন্ধু নেহাল। সো নেহাল আসছে, এটা কাবিলার জন্য অনেক স্বস্তি, কারণ পাশাপাশি সম্পর্কে অনেক বিচার আছে। হাবু যে দিনে দিনে চালাক হয়ে যাইতেছে, সেটার ব্যাপারেও নেহালকে জানাইতে হবে। আর কাবিলার জীবনে যে 2 জন যাইতেছে আর আসতেছে, এগুলোর ব্যাপারেও কিন্তু নেহালকে জানাইতে হবে। সো নেহাল, আমার বন্ধু নেহালের দায়িত্ব অনেক বেশি এখন। তো ব্যাচেলর পয়েন্ট আমাদের একটা বিল্ডিংয়ের সবাই পিলার, আর ওই পিলারের মধ্যে একটা বড় পিলার হলে গিয়া আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাবিলা, এটা আমি মনে করি। আর পুরা বিল্ডিংয়ের মালিক কিন্তু হলো গিয়ে আমার কমান্ডার কাজল আরিফিন অমি। তো অমিকে আমি আবারও ধন্যবাদ দিব, এবং বঙ্গকে ধন্যবাদ দিব যে নেহালকে ফিরে আনছে। এটাও কিন্তু আমি আবার বলতেছি যে নেহাল আসার কারণে হয়তো আমি আমেরিকা যাব। নেহাল ভাইয়ের সাথে আমার এর আগেও ব্যাচেলর পয়েন্ট ছাড়াও কাজ হয়েছে। ব্যক্তিগত মানুষ হিসেবে উনি ভালো মানুষ, এটা বলতে বলছি না আমাকে, তো বললাম না। আসলেই আমার অলরেডি পলাশও কাবিলা, হাবু অলরেডি বলে দিয়েছে যে একটা সিকোয়েন্সের কথা। ওই সিকোয়েন্সটা আমিও দেখছি, কারণ সিকোয়েন্সটা আমার সাথেই ছিল। নেহালের এই ফেরায় যেন একটু বেশি খুশি পরিচালক কাজল আরিফিন অমি। নির্মাতা জানান, দর্শকদের তুমুল আগ্রহ আর গল্পের প্রয়োজনে চরিত্রটিকে ফিরিয়ে আনা হয়েছে। সবাই নেহালকে প্রচুর মিস করতো, কারণ আমি যখনই কিছু পোস্ট করতাম তখন সবাই ওইখানে নেহালের কথা লিখতো যে নেহালকে মিস করছি, এবং এই নেহালকে আমিও মিস করতাম। সেজন্য মাঝের 2টা সিজনে নেহাল না থাকার পরেও নেহালকে নিয়ে বিভিন্ন রকম সিকোয়েন্স হতো আমার। কাবিলা কখনো নেহালকে মিস করতো, কখনো হাবু ভাই মিস করতো। সো আমি আসলে আমার কোনো চরিত্রকে মেরে ফেলতে চাই না, আমি চাই আমার চরিত্রগুলো আমার মাঝে থাকুক। কাল থেকে শুরু হবে 25 থেকে 32 পর্বের প্রচার, আর এর মধ্যে গল্পে ফিরবেন নেহাল। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। অবশেষে মাদক কাণ্ড নিয়ে মুখ খুললেন ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। গেল বছর তার নাম সহ তানজিন তিশা ও মুমতাহিনা চৌধুরী টয়ার বিরুদ্ধে ওঠে নিয়মিত মাদক সেবনের অভিযোগ। বেরিয়ে আসে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট, যদিও এসব নিয়ে কখনোই কথা বলেননি এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাফা কবির জানান, এমন খবর প্রকাশ্যে আসার পর তার কর্মজীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছিল। নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়েছিলেন তিনি। যদিও একটি খবরের পর আর কোনো আপডেট কেউ দিতে পারল না। 3-4টা মিডিয়ার মেয়েকে নিয়ে যারা নিউজটা করলো, তারা একটি বার চিন্তা করলো না যে
এই মেয়েগুলোর লাইফের কি হবে? সাফা বলেন, না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া যেমন উচিত নয়, তেমনি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়াও অন্যায়। এমনিতেই মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না। এই ধরনের খবরের কারণে মা বাবাদের মনে ধারণা জন্মায় তাদের সন্তানেরা এখানে সুরক্ষিত না। আর তাই নেতিবাচক সংবাদ প্রচারের আগে সবাইকে দুবার ভাবা উচিত। ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। নির্বাচিত সিনেমাটি বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে। ছবি জমা দেওয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্কার বাংলাদেশ কমিটিতে জমা দিতে আগ্রহী পরিচালক প্রযোজকের ছবিটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র হতে হবে। ১ অক্টোবর ২০২৪-এর পর এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর আগে মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত ইংরেজি সাবটাইটেল সহ যে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। ২০২৬ সালের ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ৯৮তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। বেঁচে থাকলে আজ জীবনের ৮৪তম জন্মদিন উদযাপন করতেন অভিনয়ের কিংবদন্তি এটিএম শামসুজ্জামান। কিন্তু মৃত্যু নামের সত্যে বছর ৪ আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। ১৯৪১ সালের আজকের দিনে নোয়াখালীতে জন্ম এই অভিনেতার। ১৯৬১ সালে ২০ কন্যা ছবিতে সহকারী পরিচালক হিসেবে রূপালী জগতে কাজ শুরু করেন তিনি। অভিনয়ের শুরুটা নয়া জিন্দেগানি সিনেমায়, যেটি আজও মুক্তি পায়নি। পরে বড় পর্দায় অভিষেক হয় ১৯৬৮ সালে এতটুকু আশা ছবিতে। প্রায় ৬ দশক দাপটের সাথে অভিনয় জগতে রাজত্ব করেছেন এটিএম শামসুজ্জামান। লিখেছেন শতাধিক সিনেমার কাহিনী ও চিত্রনাট্য, করেছেন পরিচালনাও। ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেতাকে ২০১৫ সালে দেওয়া হয় ২১শে পদক। বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ব্যাটল অফ গালওয়ান নিয়ে আলোচনার যেন শেষ নেই। শুটিং সেটে ফ্রেম শেয়ার করে ভাইজান নিজেই এবারে সেই আলোচনায় দিলেন নতুন বার্তা। বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন অ্যাকশন মুভি ব্যাটল অফ গালওয়ানকে কেন্দ্র করে। মঙ্গলবার সালমান খানের শুটিংয়ের ছবি প্রকাশের পরপরই সেই গুঞ্জনে পড়ল ইতি। এমনকি ছবির শুটিং নিয়ে কিছু জটিলতা তৈরি হওয়ায় সালমান খান দেখাও করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে। প্রোডাকশন টিম জানিয়েছে, দার্জিলিং ও লাদাখ অঞ্চলে শুটিংয়ের জন্য সময় শেষ হয়ে আসায় মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হয়েছে। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীও আসছেন এক নতুন চরিত্রে। রবি ভার্মার পরিচালনায় শুরু হয়েছে নতুন ডার্ক কমেডি থ্রিলার মুভি ব্লাইন্ড বাবুর শুটিং। পরিচালক রবি ভার্মা নিজে ইনস্টাগ্রামে ছবি শেয়ারে জানিয়েছেন এই খবর। সিলভার স্ক্রিনে আগেও দেখা গিয়েছে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। বায়োপিকে তুলে ধরা হয়েছিল তার জীবনী। এবারে সাবেক এই অধিনায়ক আত্মপ্রকাশ করেছেন অভিনেতা হিসেবে। ছবির নাম দ্য চেজ। ক্রিকেট মাঠে যিনি ছিলেন বিশ্বজয়ী অধিনায়ক, তিনি এবার আসছেন রূপালী পর্দায় নতুন অবতারে। ব্যাট নয়, হাতে এবার রাইফেল, সাদা জার্সি নয়, গায়ে ট্যাকটিক্যাল ইউনিফর্ম। মহেন্দ্র সিং ধোনি কি তবে শুরু করতে চলেছে বলিউড যাত্রা? দ্য চেজের টিজার ঘিরে জেগেছে সেই আলোড়ন। ভাসান বালার পরিচালনায় লুসিফার সার্কাস প্রযোজনা প্রতিষ্ঠান ইতোমধ্যেই প্রকাশ করেছে দ্য চেজের ৫৬ সেকেন্ডের একটি ঝলক, যেখানে ধোনির সঙ্গে রয়েছেন বলিউড তারকা আর মাধবন ও বিরাজ খেলানি। কালো ট্যাকটিক্যাল পোশাক, ডার্ক সানগ্লাস আর হাতে রাইফেল, সব মিলিয়ে দুই তারকাকে দেখা যাচ্ছে এক বিশেষ টাস্ক ফোর্স অফিসারের ভূমিকায়। অ্যাকশন প্যাকড টিজারে ইঙ্গিত মিলছে এক উচ্চ ঝুঁকিপূর্ণ মিশনের, যা ভক্তদের মনে আরো বাড়িয়ে দিয়েছে কৌতূহল। শুধু তাই নয়, প্রযোজক সংস্থার শেয়ার করা পোস্টে ব্যবহার করা হয়েছে MS ধোনির বলিউড ডেবিউট ট্যাগও, যা ভক্তদের উচ্ছ্বাসে দিয়েছে নতুন মাত্রা। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ধোনির চলচ্চিত্র অভিষেক ঘিরে তুমুল জল্পনা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
ক্যান্সার নিয়ে ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। কানাডায় অনুষ্ঠিতব্য টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প যেমন শেয়ার করেছেন, তেমনি সচেতন থাকতেও বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। সাথে জানিয়েছেন নিজের কাজের আপডেটও। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হয় অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত কালচার সিনেমাটির, যেখানে তিনি অভিনয় করেছেন এক ফ্যাশন প্রেমী নারীর চরিত্রে, যিনি হঠাৎ করে আক্রান্ত হন মহামারী রোগ ক্যান্সারে। সিনেমা প্রদর্শনীর পর প্রশ্নোত্তর পর্বে আবেগে ভেঙে পড়েন অভিনেত্রী, স্মরণ করেন মায়ের সঙ্গে কাটানো শেষ দিনগুলো। 2007 সালে মাত্র 56 বছর বয়সে ক্যান্সারে মারা যান তার মা মার্শালিন বাট্রান্ট। ব্যক্তিগত জীবনে ক্যান্সার ঝুঁকির কারণে অ্যাঞ্জেলিনা জোলি নিজেও নিয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 2013 সালে জিন মিউটেশন ধরা পড়ার পর তিনি নিজেও প্রতিরোধমূলক অস্ত্রোপচারের মাধ্যমে ডাবল মাস্টেক্টমি করান। তার এই পদক্ষেপ বিশ্বজুড়ে সচেতনতা বাড়ায়, যা পরে পরিচিতি পায় অ্যাঞ্জেলিনা জোলি ইফেক্ট নামে। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ছোটবেলায় লাল পোশাক গায়ে জড়ালেই মা একটু কাজলের ছোঁয়া দিয়ে দিতেন, কারণ মায়ের মতে লালে নাকি দারুণ মানায় আমাকে। অনেকেই কিন্তু পোশাক নির্বাচনে ভেবে থাকেন কালো, সাদা কিংবা হলুদ সবুজে নিজেকে লাগছে দারুণ, কিন্তু ছবি তোলার পর বোঝা যায় বাস্তবতায় তা ভিন্ন। দর্শক, এই সমস্যার সমাধানে দেশে প্রথমবার এসেছে কেমিস্ট্রির পার্সোনাল কালার অ্যানালাইসিস সার্ভিস। চলুন জেনে আসি এর বিস্তারিত। আমি এই মুহূর্তে একটা কালো রঙের জামা পরে আছি, কিন্তু এই কালো রং কি সত্যিই আমাকে মানায়? দর্শক, চলুন একজন কালার কনসালটেন্টের কাছে গিয়ে আমরা জানবো যে কোন রঙগুলো আসলে আমার জন্য মানানসই, আর নিজেদের জন্য যে কোনো কালার পছন্দ করার ক্ষেত্রে ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। ব্ল্যাক ইজ ওয়ান অফ ইয়োর কালার্স। ইউজুয়ালি কী হয় যে বাংলাদেশে মানুষরা মনে করে যে ব্ল্যাক পরলে সবসময় একটা কন্ট্রাস্ট থাকে, যেহেতু স্কিনে ওরা মনে করে ব্ল্যাক পরলে সবাইকেই মানায়, কিন্তু আসলে ব্ল্যাক ভার্সেটাইল হলেও সবাইকে মানায় না। লাল, নীল, হলুদ, সবুজ নানা রং চোখে ভালো লাগলেও তা নিজের ব্যক্তিত্বের সাথে কি মানানসই? এমন প্রশ্নের উত্তরে বিশ্বের বিভিন্ন দেশে আছে প্রফেশনাল পার্সোনাল কালার অ্যানালাইসিস সার্ভিস, যে সেবাটি প্রথমবারের মতো বাংলাদেশে চালু হলো কেমিস্ট্রির মাধ্যমে। Part of the consultation is teaching them how colors work, teaching them how silhouettes work. ওইটার পরে আমরা কালার অ্যানালিসিসে মানে ড্রেপিংটা করে তারপরে তাদেরকে রেজাল্টস দিই। সো দিস কামস ইভেন্টস ওয়াইজ হয় ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কী কী প্রোডাক্টস রেকমেন্ডেশন আমরা দিতে পারি, কালার্সের ক্ষেত্রে অনেকজনের ব্রাইডাল আউটফিটসের কালার কী হওয়া উচিত, ওই সবগুলো আমরা রিপোর্টসের মাধ্যমে পাঠাই। 12 সিজন কালার সিস্টেমের মাধ্যমে গায়ের রঙের সাথে মানিয়ে পোশাকের রং নির্বাচন, সেই পোশাকের সাথে মানানসই গহনা কিংবা লুক ক্রিয়েটে যে কোনো ইভেন্ট থিমের সাথে যে রঙে ফুটে উঠবে ব্যক্তিত্ব, সে সব ধারণাই পাওয়া যাবে এই বিশেষ সেবাতে। যত নিজের উপর ইনভেস্ট করবেন তত কনফিডেন্স বাড়বে, যত কনফিডেন্স বাড়বে তত আপনি মানুষদের সাথে ভালো ব্যবহার করবেন, তত মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করবে, অ্যান্ড ইন রিটার্ন আই থিঙ্ক অপরচুনিটিস আসে ওয়েন ইউ আর কনফিডেন্ট। আমরা কেন বলি কালার অ্যানালিসিস করতে হবে, যে করার পর থেকে যতগুলো আপনি কিনতেছেন কাপড় ইজ অল বেসড অন কালার্স দ্যাট লুক গুড অন ইউ। যখন কালার্স ওইসব ভালো লাগে, অফকোর্স কনফিডেন্স ওইভাবে বুস্ট হয়। বিশ্বের বিভিন্ন দেশে স্টাইলিং এবং কালার অ্যানালাইসিস এই সেবাটি ব্যাপক জনপ্রিয়, কারণ এতে ফ্যাশনিস্তারা নিজেকে মেলে ধরতে পারেন এক্সক্লুসিভ লুকে। বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে স্টাইলিংয়ে বেশ সাড়া মিলছে এই সেবায়। মুর্শন ঐশী, চ্যানেল 24, ঢাকা। রোদে পোড়া ভাব চেহারা যেমন মলিন করে, তেমনি এটি সবচেয়ে বড় কারণ মেস্তার। যারা সানস্ক্রিন নিয়ম মতো ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য আজ জানাবো এমন কিছু ঘরোয়া উপায় যেগুলো মানলে নিমিষেই দূর হবে সানটান। সূর্যের রোদ যেন শুধু গ্রীষ্মেই নয়, বর্ষাতেও রেখে যায় তার ছাপ। একবার যদি ট্যান ত্বকে বসে যায়, তবে সৌন্দর্যের জেল্লা যেন হারিয়ে ফেলে দীপ্তি। নামি দামি প্রসাধনীতে মেলে না সান্ত্বনা,
কিন্তু প্রকৃতির ভাণ্ডারেই লুকিয়ে আছে এর সমাধান, আর সেই সমাধানের নামই হলো নারকেল তেল। চুলের যত্নে যেভাবে অনন্য, ঠিক তেমনি ত্বকেও নারকেল তেল রাখে বিস্ময়কর ভূমিকা। প্রাকৃতিক এই উপাদানটির সঙ্গে ঘরোয়া কিছু উপকরণের মিশ্রণে সহজেই দূর হতে পারে ট্যানের জেদি দাগ। 1 চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে নারকেল তেল ব্যবহার করলে রোদে পোড়া দাগ ম্লান হয়। নিয়মিত সপ্তাহে 3 বার প্রয়োগে ফল মেলে চোখে পড়ার মতো। শসার রস আর নারকেলের তেলের যুগলবন্দি হয়ে উঠতে পারে ত্বকের পরম বন্ধু। সপ্তাহে 2 বার মাখলেই ট্যানের কালচে ছোপ ধীরে ধীরে মিলিয়ে যায়। অন্যদিকে অর্ধেকটা পাতিলেবুর রস মিশিয়ে নারকেল তেল ব্যবহার করলে ত্বক ফিরে পেতে পারে সতেজতা ও উজ্জ্বলতা। সপ্তাহে 2 থেকে 3 বারের যত্নই যথেষ্ট এই পরিবর্তন অনুভব করতে। এই উপায়গুলো শুধু ট্যান দূর করে না, বরং ফিরিয়ে আনে ত্বকের স্বাভাবিক দীপ্তি, দেয় কোমল আর উজ্জ্বল আভা। তাই সৌন্দর্যের সন্ধানে ব্যয়বহুল প্রসাধনী নয়, প্রকৃতির সহজ উপহারেই লুকিয়ে আছে এর সমাধান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সামনেই শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঘিরে রাজধানীতে চলছে 71 উদ্যোক্তার অংশগ্রহণে মেলা। আকর্ষণীয় ছাড়ে এক ছাদের তলায় সব রকম পণ্য কিনতে, তাই সেই মেলায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। 71 উদ্যোক্তা সৃষ্টিশীল নানা পণ্য নিয়ে এক ছাদের নিচে চলছে এই শরৎ মেলা। কেউ এনেছেন অন্দরসজ্জার পণ্য, কারো স্টলে মিলছে হাতের কারুকাজ, কেউ আবার গহনা আর প্রসাধনী সাজিয়ে করছেন ক্রেতাদের আকৃষ্ট। পূজার কালারগুলো আমি বেশি করে ফোকাস করছি যেন সবাই নিতে পারে। পুজোকে সামনে রেখে অনেকেই স্কিন কেয়ার করতে চাইবেন, তাই আমাদের কাছে কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার পণ্য পাচ্ছেন। রাজধানীর ধানমন্ডি কনভেনশন হলে নক্ষত্র নারী সংগঠনের উদ্যোগে চলছে 3 দিনের এই মেলা। মূলত পূজা উপলক্ষে সাজানো হয়েছে আয়োজন, তাই আগেভাগে কেনাকাটা সারছেন অনেকেই। মার্কেটে যেই প্রাইসে তারা শারদীয় পূজা উপলক্ষে কেনাকাটা করবে, সেখান থেকে মেলায় তো হিউজ ডিসকাউন্টে আমরা ছেড়ে দিই। ভালোই লাগছে, এসে সব কিছুই পাওয়া যাচ্ছে, 3 পিস, জুয়েলারি, দামটাও একদম রিজনেবল। কুর্তি, শাড়ি, গয়না অনেক কিছুই পছন্দ হয়েছে। সব কিছু আসলে এক ছাদের নিচে পাওয়া, যার কারণে অনেক টুকটাক শপিংও করেছি। উদ্যোক্তাদের এই মেলায় পূজা এবং শরতের রঙের সাথে মিল রেখে পোশাকের ডিজাইনেও এসেছে ভিন্নতা। বিভিন্ন পণ্যে রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড়। একটা মানুষের যাবতীয় যা যা লাগে, মেয়েদের বিশেষ করে সব কিছু এখানে আছে। বিশেষ করে হোম ডেকোরের পণ্যগুলো, খুবই ইউনিক পণ্যগুলো আসছে। আমরা যদি একজন একজনের পাশে দাঁড়াই এবং একজন একজনকে ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তা করি, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। যে কোনো উৎসবের আগে এমন আয়োজন যেমন সহজ করে কেনাকাটা, তেমনি উদ্যোক্তারাও পান উৎসাহ, এমনটা জানালেন বিক্রেতারা। আমার কাছে খুব ভালো লাগছে। আমি আরও চিন্তা করছি আমাকে আরও বানাতে হবে এই ক্যান্ডেল নিয়ে। ড্রেসও আছে, সাথে কর্সেট আছে, আনস্টিচ, স্ট্রিচ, 1 পিসও আছে, শাড়িও আছে, সব কিছুই রেখেছি মোটামুটি। মাত্র 50 টাকা থেকে মেলায় রয়েছে কেনাকাটার সুযোগ। আয়োজন চলবে 10 সেপ্টেম্বর রাত পর্যন্ত। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। সন্তানদের উল্টো পথে হাঁটা অভিভাবকদের পছন্দের নয়। মানে পড়তে বসতে বললে খেলার বায়না ধরা, কিংবা শাকসবজি খেতে বললে গোশত ছাড়া খাবার মুখে না তোলা, এমন নানা বিষয়ে। কিন্তু বাস্তবেই যদি আপনি হাঁটেন উল্টো পথে, তবে কিন্তু এতে যত উপকার হবে আপনার শরীরে, তাতে বাঁচবে লাখ টাকার চিকিৎসা ব্যয়। দর্শক, ঠিকই শুনছেন, আমি বলছি রেট্রো ওয়াকিং এর কথা। উল্টো দিকে হাঁটার সময় শরীরের বিভিন্ন পেশি ভিন্নভাবে কাজ করে। সাধারণভাবে হাঁটার সময় যেসব পেশি কম ব্যবহার হয়, উল্টো দিকে হাঁটলে সেগুলোও সক্রিয় হয়ে ওঠে। পায়ের বিভিন্ন পেশি যেমন হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস এবং কাফের ওপর বেশ ইতিবাচক প্রভাব পড়ে এতে। হাঁটুর ওপর চাপও কম পড়ে, কারণ পায়ের ভর অন্যভাবে ভাগ হয়। বয়স বাড়লে ভারসাম্যহীনতার সমস্যা দেখা দেয় শরীরে। মাঝে মধ্যে উল্টো দিকে হাঁটা প্র্যাকটিস করতে পারেন, কেটে যাবে এই সমস্যা। বার্ধক্য ভর করবে না শরীরে সহজেই। মস্তিষ্কের জন্য উল্টো হাঁটা একটি ভালো ব্যায়াম। মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স নামের যে অংশটি চিন্তা, পরিকল্পনা আর সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজ করে, সেটি
উল্টো দিকে হাঁটলে আরও সক্রিয় হয়। এছাড়াও যারা আছেন ওজন নিয়ে মহা দুশ্চিন্তায়, নিয়ম করে হেঁটে দেখতে পারেন উল্টো দিকে, আর তফাৎটা উপলব্ধি করতে পারবেন নিজেই। অপেক্ষার হলো অবসান। বাজারে এসেছে আইফোন 17 সিরিজ, সাথে আছে নতুন অ্যাপল ওয়াচ মডেল, আপডেটেড এয়ারপড প্রো। এবারে নতুন লুকে এসেছে যে আইফোন, চলুন না দেখে আসি কি কি ফিচার আছে 17 সিরিজে। অ্যাপল তাদের বছরের সেরা ইভেন্ট অল ড্রপিংয়ে এনেছে আইফোন 17 সিরিজে আছে আইফোন 17, 17 প্রো, 17 প্রো ম্যাক্স এবং নতুন আকর্ষণ আইফোন 17 এয়ার। 4টি মডেলে এসেছে কাঁচের বদলে সিরামিক শিল্ড, স্টোরেজ আর ব্যাটারি ব্যাকআপও বেড়েছে আগের চেয়ে। অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা ফোন আইফোন এয়ার তৈরি হয়েছে গ্রেড 5 স্পেসক্রাফট টাইটানিয়াম দিয়ে। ফোনটির পুরুত্ব মাত্র 5.6 মিলিমিটার। নকশার কারণে সামনে আর পেছনে আছে একটি করে ক্যামেরা। ফোনটি চলবে A19 প্রো চিপসেট দিয়ে, যা ওয়াইফাই 7 সাপোর্ট করবে। ডিসপ্লেতেও এবার পরিবর্তন এনেছে অ্যাপল। আইফোন 17 এবং 17 প্রোতে 6.3 ইঞ্চি, আইফোন এয়ারে 6.5 ইঞ্চি এবং প্রো ম্যাক্সে 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে এসেছে। ক্যামেরা সেকশনে এসেছে 48 মেগাপিক্সেল ফিউশন লেন্স, যাতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে 8x অপটিক্যাল জুম টেলিফটো ফিচার এবং প্রো গ্রেড ভিডিওগ্রাফি। ল্যান্ডস্কেপ ছবির জন্য ফোন ঘোরাতে হবে না, আর সাথে আছে ডুয়েল ভিডিও ক্যাপচার অপশন। অ্যালুমিনিয়ামের তৈরি ইউনিবডি ডিজাইন এবং ভেপার চেম্বার কুলিং সিস্টেম আইফোন 17 সিরিজের নতুন ফিচার, যার ফলে ফোন থাকবে ঠান্ডা আর ব্যাটারিও টিকবে বেশি দিন। নতুন রঙের ছোঁয়া দিতে অ্যাপল এবার এনেছে ল্যাভেন্ডার, স্কাই ব্লু আর কসমিক অরেঞ্জ কালারের ফোন। 12 সেপ্টেম্বর থেকে করা যাবে প্রি অর্ডার, আর বাজারে পাওয়া যাবে 19 সেপ্টেম্বর থেকে আইফোন 17 সিরিজের নতুন ফোন। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।